ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে ইংরেজি থেকে কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যেখানে তোমরা সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে শুরু করে এরর ডিটেকশন, স্পেলিং টেস্ট, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, যাবতীয় টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, সব কিছু নিয়ে একটা মিক্স সেট তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো আশা রাখবো এই সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ঠিক আছে, দিয়ে দেখো একটা ইডিয়াম দেওয়া রয়েছে ক্রাই উলফ। ঠিক আছে, এই যে ইডিয়ামটা, এই ইডিয়ামটার মিনিং কোনটা হবে, এই চারটে অপশানের মধ্যে থেকে তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে তোমাদের একটা আমি কথা বলে রাখতে চাই, যারা ইংলিশের ক্লাস আজকে আমার প্রথম দেখছো তাদেরকে বলবো এর আগে আমি আরও 3 থেকে 4টে প্র্যাকটিস সেট করিয়েছি। ঠিক আছে, এবং সেটার প্লে লিস্ট কিন্তু করে দিয়েছি, তোমরা আগে সেগুলো দেখে নিও। আর যারা দেখেছো তারা প্রত্যেকে নিশ্চয় জানো আমরা এই একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা বের করব। ঠিক আছে, এখানে একটা ইডিয়াম রয়েছে, এই একটা ইডিয়াম থেকে কিন্তু আমরা আরও 4-5টা ইডিয়াম কিন্তু এই প্রশ্ন থেকে আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এভাবে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো ক্রাই উলফ। ঠিক আছে, ক্রাই উলফ এটা হচ্ছে একটা ইডিয়াম। ঠিক আছে, তো দেখো এই ইডিয়ামটা মানে নেকড়ের কান্না, তাই তো, কিন্তু নেকড়ের কান্না কিন্তু এই ইডিয়ামটার মিনিং নয়। ঠিক আছে, আমরা যে ইডিয়ামটা পরীক্ষায় আসবে সেই ইডিয়ামটা কিন্তু আমরা কেটে কেটে যে মিনিংটা পাবো সেই মিনিং কিন্তু হবে না আদৌ। ঠিক আছে, তো তার জন্য আমাদের এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য যেই প্রশ্নগুলো মানে যেই ইডিয়ামগুলো, সিনোনিম, অ্যান্টোনিমগুলো এই বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় বারে বারে আসছে, সেই সব প্রশ্নগুলোকে বাছাই করে আমি তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি। কেননা বর্তমান দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে যে যে প্রশ্নগুলো সেন্ট্রালে কোনো একটা পরীক্ষাতে এসেছে হুবহু কিন্তু তারা কিন্তু এখানে কপি পেস্ট করে দিচ্ছে, এমনকি তোমার অপশানগুলো অবধি সেম থাকছে। তো সেরকম করেই আমরা বিভিন্ন স্টেটের যেসব এনএম, জিএনএম এর নার্সিংয়ের যে পরীক্ষাগুলো হয়ে থাকে এবং আরও যে স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে যে প্রশ্নগুলো বারে বারে রিপিট হয়েছে সেসব প্রশ্ন দিয়েই কিন্তু এই সেট বানিয়েছি। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন রয়েছে ক্রাই উলফ। দেখো এর মানে হচ্ছে টু রেস এ ফলস অ্যালার্ম। কি বললাম? টু রেস এ ফলস অ্যালার্ম মানে মিথ্যা চিৎকার করা। ঠিক আছে, এই ইডিয়ামটার মানে হলো টু রেস এ ফলস অ্যালার্ম, মিথ্যা চিৎকার করা। ঠিক আছে, দেখো আমরা একটা গল্প ছোটোবেলায় পড়েছি প্রত্যেকেই, রূপকথার গল্প, তাই তো, যে একটা বাঘ পড়েছে বলে একটা রাখাল বালক সবসময় চেঁচাতো, সে প্রতিদিন ডাকতো মানুষদেরকে বাঘ পড়েছে, এসো এসো এসো। কিন্তু যেদিন সত্যিকারই বাঘ এলো সেদিনকে সে ডাকা সত্ত্বেও কিন্তু কোনো মানুষকে সে সঙ্গে পেল না, তার সাথে পেল না। তো সেই জিনিসটাকে মনে রাখতে পারলে তোমরা কিন্তু এই ক্রাই ক্রাই উলফ এটা মনে রাখতে পারো। এই ইডিয়ামটা মানেটা হয়ে যাবে টু রেস এ ফলস অ্যালার্ম মানে মিথ্যা চিৎকার করা। ঠিক আছে, তার অপশানই হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের এই ইডিয়ামটার মানে কি? এবার দেখো এখানে একটা ইডিয়াম রয়েছে লায়ন্স মাউথ। লায়ন্স মাউথ মানে সিংহের মুখ না, আদতেও এই ইডিয়ামটার মানে কিন্তু লায়ন্স মাউথ মানে সিংহের মুখ নয়। ঠিক আছে, এই ইডিয়ামটার মানে হলো এ ডেঞ্জারাস সিচুয়েশন, মানে তুমি সিংহের মুখে পড়ে যাও, এরকম করে মনে রাখতে হবে যে সিংহের মুখে পড়ে যাওয়া মানে কি, একটা ডেঞ্জারাস সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে আমি। তো মনে রাখবে লায়ন্স মাউথ মানে এ ডেঞ্জারাস সিচুয়েশন মানে একটা বিপজ্জনক অবস্থাতে আমি পড়ে গেলাম। ঠিক আছে, তো কি বললাম আমি লিখে দিচ্ছি, প্রত্যেকে নোট করে নিও। এ ডেঞ্জারাস সিচুয়েশন। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো বলছে এ গ্রিন হর্ন। এ গ্রিন হর্ন মানে হচ্ছে এই ইডিয়ামটার মানে হলো অ্যান ইনএক্সপিরিয়েন্সড পারসন মানে একটা অনভিজ্ঞ ব্যক্তি। কি বললাম? অ্যান ইনএক্সপিরিয়েন্স, ইএনসিইডি। ঠিক আছে, ইনএক্সপিরিয়েন্সড পারসন। ক্লিয়ার, প্রত্যেকে নোট করে নেবে কিন্তু। নেক্সট দেখো বলছে বিট দ্য এয়ার। কি বললাম? বিট দ্য এয়ার। এই ইডিয়ামটার মানে হলো টু মেক ফিউটাইল অ্যাটেম্প্ট মানে ফলহীন প্রচেষ্টা করা। ঠিক আছে, ফলহীন প্রচেষ্টা করা, বিট দ্য এয়ার।
তুমি বাতাসে আঘাত মারছো, মনে রাখবে এরকমভাবে, বাতাসে তুমি আঘাত মারছো, কোনো কাজ হচ্ছে কি তোমার আদৌ? হচ্ছে না তো, মানে কি তুমি তুমি চেষ্টা করছো কিছু করার, কিন্তু সেটা ফলহীন, কোনো ফল পাবে না এই কাজটা করে। তাহলে টু মেক এ ফিউটাইল অ্যাটেম্প্ট, ইডিয়ামটা মানে কি বললাম? টু মেক এ ফিউটাইল এক সেকেন্ড, আমি কালারটা একটু চেঞ্জ করছি। ঠিক আছে, তো আমরা ক্লাসের পর ক্লাসেই করে নেব। দেখো তাহলে ক্রাই উলফ, এই ইডিয়ামটা মানে কি পেলাম? টু রেজ এ ফলস অ্যালার্ম, মিথ্যা চিৎকার করা। লায়ন্স মাউথ, এই ইডিয়ামটা মানে কি পেলাম? এ ডেঞ্জারাস সিচুয়েশন। ঠিক আছে, এই গ্রিন হর্ন, এই ইডিয়ামটার মানে হলো অ্যান ইনএক্সপিরিয়েন্সড পারসন, মানে একজন অনভিজ্ঞ ব্যক্তি। বিট দ্য এয়ার, এই ইডিয়ামটার মানে হলো টু মেক এ ফিউটাইল অ্যাটেম্প্ট, ফলহীন প্রচেষ্টা করা। প্রত্যেকে নোট করে নেবে, এগুলো পরীক্ষায় কিন্তু বারে বারে এসেছে। ঠিক আছে, তাহলে একটা ইডিয়াম থেকে কিন্তু আমরা আরও 4টে ইডিয়ামের কিন্তু মিনিং জেনে গেলাম। ঠিক আছে, এভাবেই কিন্তু আজকে ক্লাসটা করব। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, মানে এখানে যে ব্ল্যাঙ্কসগুলো রয়েছে সেগুলো তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। তো সেন্টেন্সটা কি রয়েছে? বলছে উই উইল বি ড্যাশ দ্য লেক ড্যাশ ইন আওয়ার বোট। ঠিক আছে, তাহলে এখানেতে কোন প্রিপোজিশনগুলো বসবে তোমাকে খুঁজে বের করতে হবে। তো দেখো আমি তোমাদের বলি, উই উইল বি, ঠিক আছে, অন দ্য লেক, এখানে অন বসবে, অন দ্য লেক, ইন আওয়ার বোট, সরি এখানে ইনটা রয়ে গিয়েছে। ঠিক আছে, উই উইল বি ড্যাশ দ্য লেক ইন আওয়ার বোট। ঠিক আছে, এখানে প্রিপোজিশন ইনটা বসানোই ছিল আগে থেকে, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে দেখো, তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। মানে আমরা লেকেতে বোটের মধ্যে রয়েছি, লেকের উপর বোটের মধ্যে রয়েছি। ঠিক আছে, এই মিনিংটা হচ্ছে এটাই। তো আমরা এবার এখান থেকে অনের ব্যবহার এবং ইনের ব্যবহার কোথায় কোথায় হয় একটু জেনে নেব। ঠিক আছে, কোথায় কোথায় অনের ব্যবহার হয় আর কোথায় কোথায় ইনের ব্যবহার হয়। তো তার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি দেখে নেব অনের ব্যবহার, প্রত্যেকে নোট করে নেবে। ঠিক আছে, অনের ব্যবহার কোথায় কোথায় হয়। তোমাকে আমি বললাম রাম কেম ড্যাশ হিজ বাইক। ঠিক আছে, রাম কেম ড্যাশ হিজ বাইক, তখন মনে রাখবে রাম কেম অন হিজ বাইক। ঠিক আছে, রাম, আগে আমি সেন্টেন্সগুলো লিখে নিই। নেক্সট দেখো, দ্য ফিশারম্যান, প্রত্যেকে আমার সাথে নোট করে নাও। দ্য ফিশারম্যান লিভস ইন এ ভিলেজ ড্যাশ দ্য সি। ঠিক আছে, নেক্সট দেখো, হি ইজ ড্যাশ দ্য প্যানেল। আগে এই তিনটে দেখে নাও। বলছে রাম কেম ড্যাশ হিজ বাইক, রাম কেম অন হিজ বাইক, রাম তার বাইকে করে এলো। ঠিক আছে, নেক্সট বলছে দ্য ফিশারম্যান লিভস ইন এ ভিলেজ অন দ্য সি, এখানেও কিন্তু অন বসবে, নিকট কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, যে তারা সমুদ্রের নিকট, ফিশারম্যান লিভস ইন এ ভিলেজ। ঠিক আছে, যে গ্রামেটা বাস করে সেটা সমুদ্রের নিকট, মানে নিকট বোঝাতেও কিন্তু অন ব্যবহার করা হয়। নেক্সট দেখো, বলছে হি ইজ ড্যাশ দ্য প্যানেল, হি ইজ অন দ্য প্যানেল, মানে সে কোনো একটা গ্রুপেতে, কোনো একটা প্যানেলের মধ্যে সংযুক্ত রয়েছে, এরকম কোনো কিছু গ্রুপের মধ্যে সংযুক্ত থাকা বোঝাতেও কিন্তু অন ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, আরও বুঝতে পারবে এক্সাম্পল কিছু দিলে। দেখো হি ইজ ড্যাশ দ্য জুরি। নেক্সট দেখো, হি ইজ ড্যাশ ডিউটি। তাহলে দেখো, বলছে হি ইজ
অন দ্য জুরি, মানে সে জুরির সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, কোনো কিছুর মধ্যে যুক্ত রয়েছে, একটু আগেই বললাম যে কোনো কিছু গ্রুপের সাথে যুক্ত থাকা বোঝালে কিন্তু অন বসবে। নেক্সট দেখো, হি ইজ অন ডিউটি, সে ডিউটিতে রয়েছে, মানে কোনো একটা কর্তব্যরত অবস্থায় যদি এরকম বোঝায় তখন কিন্তু অন বসে। ঠিক আছে, তো এই জায়গায় কিন্তু অন বসে, আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আরও অনেক জায়গায় রয়েছে, আপাতত এগুলো জেনে রাখো। নেক্সট দেখো, নেক্সট আমরা জেনে নেব ইনের ব্যবহার। এক সেকেন্ড, ইনের ব্যবহার কোথায় কোথায় হয় দেখো। হি ওয়াজ বর্ন ড্যাশ 1997। নেক্সট দেখো, বলছে রাম লার্নড LEARNT, ঠিক আছে, লার্ন টু ড্রাইভ এ কার ড্যাশ 2 উইক। তাহলে দেখো এখানটা খেয়াল করো একটু, হি ওয়াজ বর্ন ইন 1997, এখানেও কিন্তু ইন বসবে, এবং রাম লার্ন টু ড্রাইভ এ কার ইন 2 উইক, এখানেও কিন্তু ইন বসবে। তাহলে দেখো কি বলছে, হি ওয়াজ বর্ন ইন 1997, একটা ডিউরেশন বোঝাচ্ছে। ঠিক আছে, তখনও কিন্তু ইন বসে, তাহলে ডিউরেশন বোঝালে কিন্তু আমার ইন বসবে। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে রাম লার্ন টু ড্রাইভ এ কার ইন 2 উইক, মানে কি এখানে সে 2 সপ্তাহের মধ্যে গাড়িটা শিখে যাবে, গাড়ি চালানো শিখে যাবে, মানে লেংথ অফ টাইম, টাইমটা কতটা লেন্দি হচ্ছে এই জায়গাটা বোঝাতে চাইছে, মানে সময়ের যে একটা ডিস্টেন্স, লেন্থ। ঠিক আছে, সে 2 সপ্তাহের মধ্যে গাড়ি চালানো শিখে যাবে, তাই লেন্থ অফ টাইম বোঝালেও কিন্তু ইন বসে। লিখে রাখো লেন্থ, LENGTH, লেন্থ বানানটা প্রত্যেক ভালো করে দেখবে, লেন্থ অফ টাইম, এটা বোঝাতেও কিন্তু ইন বসে। ঠিক আছে, এভাবে কিন্তু প্রত্যেক নোট করে নিও যে ডিউরেশন বোঝালেও কিন্তু ইন বসে। এক্সাম্পল স্বরূপ লিখবে, হি ওয়াজ বর্ন ইন 1997। আবার লেংথ অফ টাইম, এটা বোঝালেও কিন্তু ইন বসে, রাম লার্ন টু ড্রাইভ এ কার ইন 2 উইক, সে 2 সপ্তাহের মধ্যে গাড়ি চালানো শিখে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট ইনের ব্যবহার আবারও দেখবো আমরা, যে দ্য গার্ড GU, এক সেকেন্ড, দ্য গার্ড ইজ ড্যাশ ইউনিফর্ম। ঠিক আছে, নেক্সট দেখো, মিস্টার রয় ইজ ইনভলভ ড্যাশ হার্ডওয়্যার বিজনেস। বিজনেস বানানটা পড়তে ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে দেখো, ওই দ্য গার্ড ইজ, এখানে কিন্তু ইন বসবে, ইজ ইন ইউনিফর্ম। ঠিক আছে, গার্ডটা তার ইউনিফর্মে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে মিস্টার রয় ইজ ইনভলভ ইন হার্ডওয়্যার বিজনেস, এখানেও কিন্তু ইন বসবে, মানে সে কোনো কিছুর মধ্যে যুক্ত রয়েছে, সে হার্ডওয়্যার, মিস্টার রয় হার্ডওয়্যার বিজনেসে যুক্ত। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু ইন বসে। ক্লিয়ার প্রত্যেকের? অন এবং ইন কোন কোন জায়গায় বসে ক্লিয়ার হলো, তো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে নোট করে রাখবে। ঠিক আছে, এদের আরও ব্যবহার রয়েছে, আমি আরও বিগত ক্লাসে নিয়ে আসবো এক্সাম্পল, তখন তোমার আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এইটুকু মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, দেখো বেনিভোলেন্ট। ঠিক আছে, এই বেনিভোলেন্ট ওয়ার্ডটার সিনোনিম তোমাকে জানতে চাওয়া হয়েছে, এবং এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। এই 4টে অপশানের মধ্যে কোনটা, কোন অপশানটা সঠিক হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটা কথা বলি, এই সিনোনিম অ্যান্টোনিম কীভাবে পড়বে। ঠিক আছে, দেখো এই যে বেনিভোলেন্ট, এই ওয়ার্ডটা তোমাকে দেওয়া রয়েছে, এবং অপশানে এই 4টে অপশান দেওয়া রয়েছে। তুমি কোনো একটা প্র্যাকটিস সেট সলভ করছো, তো তুমি প্রথমে কি করবে, এই বেনিভোলেন্ট ওয়ার্ডটার মানেটা তুমি আগে ডিকশনারিতে সার্চ করবে। ঠিক আছে, বেনিভোলেন্ট মানে কি? বেনিভোলেন্ট মানে হলো পরোপকারী। কি বললাম? পরোপকারী। লিখে নাও প্রত্যেকে, পরোপকারী।
তো এবার তার ওখানেতে দেখবে কিছু এক্সাম্পল দিয়ে দেবে ডিকশনারিতে, ঠিক আছে? সেগুলো তোমার প্রত্যেকটা ভালো করে দেখে নেবে যে বেনিভোলেন্টের আর কী কী সিনোনিম হতে পারে। তুমি তো এখানে বেনিভোলেন্টের সিনোনিম একটা পেয়ে গেলে, ধরো কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, তুমি বেনিভোলেন্টের সিনোনিম পড়ে নিলে দয়ালু। কিন্তু তুমি যদি এইভাবে পড়ো, এই বেনিভোলেন্টের আরও 4-5টা সিনোনিম পড়লে, অ্যাবিসমালের সিনোনিম পড়লে, লিটিলের সিনোনিম পড়লে, ডুবিয়াসের সিনোনিম পড়লে, তাহলে দেখো এই যে একটা প্রশ্ন থেকে তুমি অনেকগুলো কিন্তু ওয়ার্ড তোমার কিন্তু জানা হয়ে গেল। দেখো সিনোনিম অ্যান্টোনিম মানে এগুলো পরীক্ষাতে উত্তর করে আসতে গেলে তোমার কিন্তু ওয়ার্ড স্টকটা খুব ভালো করে করতে হবে। যার যত ভালো ওয়ার্ড স্টক থাকবে সে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষাতে কিন্তু খুব ভালো করে আসতে পারবে, ঠিক আছে? ওয়ার্ড স্টকটা কিন্তু খুব দরকার। তো সেই জন্য দেখো বেনিভোলেন্ট আমি তোমাদের ওরকমভাবেই পড়াবো যে বেনিভোলেন্ট মানে হচ্ছে কী বললাম, পরোপকারী, ঠিক আছে? তো এর সিনোনিম কী হতে পারে? প্রথমেই তোমাদের বলতে পারি আমি হেল্পফুল, একদম হেল্পফুল। আর কি বলতে পারি হেল্পফুল ছাড়া? গ্রেসিয়াস, দয়ালু, GRACIOUS, এক সেকেন্ড, গ্রেসিয়াস, ঠিক আছে? নেক্সট দেখো অল্ট্রুইস্টিক, ALTRUISTRU, ঠিক আছে? ISTIC, অল্ট্রুইস্টিক। এছাড়া দেখো জেনারাস, GENE, ঠিক আছে? ROUS। এছাড়া কাইন্ড তো রয়েছে, কাইন্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে বেনিভোলেন্টের সিনোনিম, ঠিক আছে? তাহলে আমাদের অপশানে কিন্তু কাইন্ড রয়েছে, তাই তো? তাহলে আমরা কিন্তু জানি যে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? কিন্তু আমরা এখানেই ছেড়ে দেব না, বাকি ওয়ার্ডগুলো যে অপশানে রয়েছে সেগুলো কিন্তু আমরা সিনোনিম জানবো। অ্যাবিসমাল, তাহলে অ্যাবিসমালের মানে কি? প্রথমে আগে জানতে হবে অ্যাবিসমাল মানে কি। তবে অ্যাবিসমাল মানে হচ্ছে অতল, ঠিক আছে? মানে তার সিনোনিম কী হতে পারে? বটমলেস, BOTTOMLESS। আর কি হতে পারে? ফ্যাথমলেস, FATHOMLESS, ঠিক আছে? এগুলো মানে হলো অ্যাবিসমাল। নেক্সট দেখো লিটিল, লিটিল মানে কি? প্রত্যেকে লিটিল মানে ক্ষুদ্র, তাই তো? এর সিনোনিম কী হতে পারে? ট্রিভিয়াল, TRIVIAL, ট্রিভিয়াল। নেক্সট কি? টিনি বলতে পারি, টিনি। বিট, মাইনিউট, MINUT, মাইনিউট, মাইনিউট মানে ক্ষুদ্র, ঠিক আছে? নেক্সট দেখো নেক্সট ওয়ার্ড কি রয়েছে? নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের ডুবিয়াস। তারপর ডুবিয়াস মানে হচ্ছে কি বললাম? সন্দেহজনক, ডুবিয়াস মানে সন্দেহজনক, ঠিক আছে? তো এর সিনোনিম কী হতে পারে? সাসপিসিয়াস, SUSPICIOUS, সাসপিসিয়াস। আর কি হতে পারে? অ্যাম্বিগুয়াস, AMBIGUOUS, অ্যাম্বিগুয়াস, ঠিক আছে? প্রত্যেকে লিখে নাও অ্যাম্বিগুয়াস, ঠিক আছে? এছাড়া আর কি হতে পারে? অ্যাম্বিগুয়াস ছাড়া, অ্যাম্বিগুয়াস ছাড়া আর হতে পারে তোমার, আমি একটু উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা লিখে দিচ্ছি, ঠিক আছে? অ্যাম্বিগুয়াস ছাড়া মনে রাখবে কোশ্চেনেবল, QU, এক সেকেন্ড আমি কালারটা চেঞ্জ করি, QUES, ঠিক আছে? TIONABLE, কোশ্চেনেবল, ঠিক আছে? আর কি হতে পারে? ডাউটফুল, কি বললাম? ডাউটফুল, DOUBT, বানানটা ভালো করে দেবে, DOUBT FUL, ডাউটফুল, DOUBT FUL, ঠিক আছে? তাহলে কী কী পেলাম একবার আমরা চোখ বুলিয়ে নাও। বেনিভোলেন্ট মানে কি পেলাম? হেল্পফুল, গ্রেসিয়াস, কাইন্ড, অল্ট্রুইস্টিক, জেনারাস, ঠিক আছে? বেনিভোলেন্ট মানে হলো পরোপকারী বা দয়ালু। নেক্সট রয়েছে কি? অ্যাবিসমাল মানে অতল, বটমলেস, ফ্যাথমলেস, ক্লিয়ার? লিটিল, লিটিল মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট, ট্রিভিয়াল, টাইনি, বিট, মাইনিউট, ঠিক আছে? নেক্সট দেখো ডুবিয়াস, ডুবিয়াস মানে বললাম সন্দেহজনক, ঠিক আছে? সাসপিসিয়াস, অ্যাম্বিগুয়াস, ডাউটফুল, কোশ্চেনেবল, ঠিক আছে? এগুলো গেল ডুবিয়াসের সিনোনিম,
তাহলে দেখো এই একটা সিনোনিম জানতে গিয়ে কতগুলো ওয়ার্ড জানলাম এখান থেকে, তোমরা নিজেরাই বলো। আরও কিন্তু 10 থেকে 12টা ওয়ার্ড কিন্তু আমরা এক্সট্রা জেনে নিলাম। এভাবেই কিন্তু সিনোনিম অ্যান্টোনিম পড়তে হয়। ঠিক আছে, তোমরা বাড়িতে যখন পড়বে এভাবেই পড়বে, দেখবে ওয়ার্ড স্টক কিন্তু অনেকটা বাড়বে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রশ্নে দেখো ভয়েস চেঞ্জ রয়েছে। কি রয়েছে? ভয়েস চেঞ্জ। তো সেন্টেন্স কি রয়েছে? এ মুভি ক্রিটিক রোট এ সার্কাস্টিক রিভিউ। তো দেখো ভয়েস চেঞ্জ করার সময় প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে এই যে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। ঠিক আছে, তো এটা কোন টেন্সে রয়েছে? তাহলে এটা রয়েছে কিন্তু সিম্পল পাস্ট, তাই তো? এটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে। প্রথমে আমার কাজ কী হবে ভয়েস চেঞ্জ করার জন্য? প্রথম কাজ হবে আমার কিন্তু যে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা আমার জেনে নেওয়া। তাহলে সিম্পল পাস্টে রয়েছে, তাই তো? তো সিম্পল পাস্টের যে ভার্বের অ্যাক্টিভ ভয়েস যে ফর্মটা কীরকম থাকে এবং প্যাসিভ ভয়েস ফর্মটা কীরকম থাকে আমরা একটু দেখে নেব সবার প্রথমে। ঠিক আছে, তো দেখো আমি একটা আলাদা পেজ নিয়ে নিচ্ছি। তো সিম্পল প্রেজেন্ট, তাই তো? কি বললাম? সিম্পল প্রেজেন্ট। এর অ্যাক্টিভ ভয়েসে কীরকম ভার্বের রূপটা হয়? না, ভার্বটা যেটা থাকবে সেটা কি হবে? না, পাস্ট ফর্মে থাকবে। পাস্ট ফর্মে। তো এর প্যাসিভ রূপ কীরকম হবে? এর প্যাসিভ রূপ সিম্পল প্রেজেন্টে সিম্পল পাস্টের প্যাসিভ ফর্মটা কীরকম হয়? না, ওয়াস বা ওয়্যার বসবে একটা। ঠিক আছে, সেন্টেন্স বুঝে আমাকে বসাতে হবে ওয়াস কিংবা ওয়্যার, প্লাস যে ভার্বটা বসবে সে ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম। কি বললাম? পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে কিন্তু। তাই তো? এটা হচ্ছে আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। যে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা থাকবে সেটা পাস্ট ফর্মে থাকবে, এবং যখন আমি সেটা প্যাসিভে করব, ঠিক আছে, মানে ভয়েসটা আমি চেঞ্জ করব, তো আমার ওয়াস বা ওয়্যার বসবে, ওয়াস কিংবা ওয়্যার বসবে, প্লাস তার সাথে যে ভার্বটা বসবে তার কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিম্পল প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট লিখে দিয়েছি, সিম্পল পাস্ট। এটা সিম্পল পাস্ট টেন্সের কিন্তু স্ট্রাকচার, তাই তো? অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করার স্ট্রাকচার। এবার আমি প্রশ্নে চলে যাব। তো আমার প্রথম কাজ হয়ে গিয়েছে টেন্স খোঁজা নিয়ে। এবার কি খুঁজতে হবে? এবার খুঁজতে হবে আমাকে এই যে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এখানে সাবজেক্ট কোনটা, তাই তো? এখানে সাবজেক্ট কোনটা আমাকে খুঁজতে হবে। তবে এখানে সাবজেক্ট হচ্ছে এ মুভি ক্রিটিক, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো ভার্ব দেখো রয়েছে রোট, দেখো পাস্ট ফর্মে রয়েছে, যেটা তোমাদের বললাম যে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট ফর্মে থাকবে, এবং দেখো এটা হচ্ছে সার্কাস্টিক রিভিউ, এটা হচ্ছে অবজেক্ট, এই পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কিন্তু খোঁজা হয়ে গেছে। নেক্সট কাজ আমার কি হবে? নেক্সট কাজ আমি জানি প্যাসিভে করার সময় যে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে কি হবে? সাবজেক্ট হবে। মানে আমার সেন্টেন্সটা শুরু হবে এ সার্কাস্টিক রিভিউ দিয়ে। বোঝা গেল? অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্টে পরিণত হবে, মানে এ সার্কাস্টিক রিভিউ দিয়ে কিন্তু আমার সেন্টেন্সটা শুরু হবে। ঠিক আছে, এ সার্কাস্টিক রিভিউ, REVIEW রিভিউ। এবার কি বলেছিলাম? এবার স্ট্রাকচারে কি পড়েছিলাম যে সাবজেক্ট বসার পর বসবে ওয়াস কিংবা ওয়্যার, তাই তো? কি বলেছিলাম? ওয়াস কিংবা ওয়্যার বসবে। এখানে কি বসবে? এখানে বসবে ওয়াস, এ সার্কাস্টিক রিভিউ ওয়াস। দেন কি বলেছিলাম? যে ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। এখানে ভার্ব কি রয়েছে? রোট। তো এর মেন ভার্বটা কি? মেন ভার্ব হচ্ছে রাইট, মেন ভার্ব হচ্ছে রাইট, তাই তো? তো রাইট, ঠিক আছে, এই রাইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে? রিটেন, WRITTEN, রিটেন। ঠিক আছে, তাহলে এবার দেখো এবার কি বসবে?
এবার বসবে তোমার কিন্তু অবজেক্ট, মানে যেটা অবজেক্ট ছিল, ঠিক আছে, সেটা যেটা সাবজেক্ট ছিল সেটা কিন্তু অবজেক্ট হবে। তো সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল তোমার, এক সেকেন্ড একটু তোমাদের আরেকবার লিখতে হবে, আমি একটু লিখে নিই তাড়াতাড়ি। দেখো, ঠিক আছে, এবার দেখো সাবজেক্ট ছিল তোমার এটা সাবজেক্ট ছিল। তো এবার কি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হবে, তাহলে এবং তার আগে একটা বাই বসবে, তাই এ সার্কাস্টিক রিভিউ ওয়াজ রিটেন বাই এ মুভি ক্রিটিক। ক্লিয়ার হলো প্রত্যেকের যে ভয়েস চেঞ্জ কীভাবে করে? প্রথমে আমি টেন্স খুঁজে নেব, আমার প্রথম কাজ হবে টেন্স খুঁজে নেওয়া, এবং সেই টেন্সটা খুঁজে নেওয়ার পর সেই টেন্সের স্ট্রাকচারটা আমাকে জানতে হবে, সেই টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কী স্ট্রাকচার হয়। দেন আমার কাজ কী হবে? সাবজেক্ট খোঁজা, ভার্ব খোঁজা এবং অবজেক্ট খোঁজা। সার্কাস্টিক রিভিউ এটা হচ্ছে অবজেক্ট। এবার আমার ভয়েস চেঞ্জ করতে হবে, সব কিছু আমি খুঁজে নিয়েছি, সব কিছু মাল মেটেরিয়াল রেডি আমার, এবার আমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে। তো আমি জানি কি অবজেক্টটা হবে সাবজেক্ট, দেখো অবজেক্ট সাবজেক্ট হয়েছে, ওয়াস কিংবা ওয়ার্ডের মধ্যে একটা বসবে, দেখো এখানে এটা ওয়াস বসবে। দেন যে ভার্বটা থাকবে, ভার্ব হচ্ছে রোড, তার মেন ভার্ব হচ্ছে রাইট, রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিটেন, ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, এবং তারপর একটা বাই বসবে এবং তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে প্যাসিভে বসবে, এ মুভি ক্রিটিক। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে কোন অপশানটা সঠিক হবে দেখে নাও, এবার চেক করে নাও। দেখো এই অপশানটা সঠিক হবে, এ সার্কাস্টিক রিভিউ ওয়াজ রিটেন বাই এ মুভি ক্রিটিক, মানে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার হল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে চারটে অপশান রয়েছে, এই চারটে এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে, এই চারটে ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের বানান কিন্তু সঠিকভাবে লেখা আছে, সেটা তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে। প্রথমে রয়েছে দেখো ফরেন, ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে অকারেন্স, দেখো অকারেন্স বানান কিন্তু ভুল আছে, অকারেন্স বানান হবে তোমার এটা OCCURRENCE, অকারেন্স মানে হচ্ছে ঘটা, ঠিক আছে, এখানে দেখো একটা সি রয়েছে, তো অকারেন্স বানানটা কিন্তু আমার ভুল। নেক্সট দেখো রয়েছে অমিশন, দেখো অমিশন বানানটাও কিন্তু ভুল রয়েছে, OMISSION হবে অমিশন, তো অমিশন বানানটাও কিন্তু ভুল। নেক্সট দেখো রয়েছে অপরচুনিটি, অপরচুনিটি বানানটাও দেখো ভুল রয়েছে, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, OPP হবে, ঠিক আছে, ডবল পি হবে, OPPORTUNITY, অপরচুনিটি। তাহলে বানানটা একটাই সঠিক রয়েছে, যেটা হচ্ছে ফরেন, FOREIGN, ফরেন মানে হচ্ছে বিদেশি। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে অকারেন্স বানানটা কি বললাম? OCC মানে OCCURRENCE, ঠিক আছে। নেক্সট দেখো অমিশন মানে বিলোপ হওয়া, OMISSION, অমিশন, ডবল এস রয়েছে কিন্তু। অপরচুনিটি দেখো ডবল পি রয়েছে, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে খেয়াল রাখবে স্পেলিংগুলো, ঠিক আছে। এবং দেখো তোমরা যখন সিনোনিম অ্যান্টোনিম পড়বে তখনও কিন্তু স্পেলিংগুলো ভালো করে দেখে নেবে, ওখান থেকেও কিন্তু স্পেলিং চলে আসে, ঠিক আছে। তো বলবো যখন ইংলিশ পড়বে চোখ কান খোলা রেখে পড়বে, ঠিক আছে, কোনো একটা জায়গাতে কাজে লেগে যাবে। এই তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়ছো, ওখানে কোনো একটা ওয়ার্ড তুমি স্পেলিংটা ভালো করে জেনে থাকো, দেখো স্পেলিং কারেকশানে প্রশ্ন হয়তো চলে এসেছে, তখন তোমার কিন্তু কাজে লেগে যাবে, ঠিক আছে, এভাবে কিন্তু পড়তে হবে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে দেখো একটা এরর ডিটেকশন রয়েছে, বলছে মোর দ্যান 1 person হ্যাজ কাম, ঠিক আছে। দেখো এই প্রশ্নগুলো কীরকমভাবে পরীক্ষায় আসে, যদি তোমার মনে হয় যে এ নাম্বার পার্টে ভুল আছে, মানে এই মোর দ্যানের মধ্যে ভুল আছে, তাহলে তোমার অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে। যদি তোমার মনে হয় যে 1% এই জায়গাটায় ভুল আছে, তাহলে তোমার অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। যদি তোমার মনে হয় যে হ্যাজ কাম এই জায়গাটায় ভুল আছে, তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশান সি। এবং যদি তোমার মনে হয় যে কোনো রকম কোনো ভুল নেই, মানে নো এরর, ঠিক আছে, এনি মিনস নো এরর, তখন তোমার কিন্তু অপশান ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। প্রশ্ন বোঝা গেল, কোন পার্টে ভুল আছে তোমাকে খুঁজে বের করতে হবে, যদি ভুল না থাকে তাহলে নো এরর, সেটা কিন্তু অপশান ডিতে রয়েছে, ঠিক আছে। তাহলে এবার দেখো তোমাদের একটা আমি রুলস বলে দিই, দেখো মোর দ্যান +1
এদের পরে ঠিক আছে যে নাউনটা বসবে সে নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, যে ভার্বটা বসবে সে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, এবং যে প্রোনাউনটা বসবে সে প্রোনাউনটাও কিন্তু সিঙ্গুলার হবে। ক্লিয়ার? কি বললাম? কেননা মোর দ্যানের পরে ওয়ান এর ভ্যালু কিন্তু 100%। এটা যেহেতু সিঙ্গুলার তাই সব কিন্তু নাউন ভার্ব প্রোনাউন সব সিঙ্গুলার হবে, এর ভ্যালু কিন্তু 0। মোর দ্যান ওয়ান একের বেশি হতে পারে, কিন্তু এটা কিন্তু এই ওয়ানটা কিন্তু এখানে প্রায়োরিটি পাবে। তার জন্য নাউন সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে, প্রোনাউন সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখো রয়েছে মোর দ্যান 1%, মোর দ্যান 1%। এখানে নাউন কোনটা? নাউন হচ্ছে পার্সন, এটা হচ্ছে নাউন, এবং দেখো এটা কিন্তু সিঙ্গুলারে রয়েছে, আমার চায়ও কিন্তু সিঙ্গুলার। তাহলে ঠিক আছে, ভার্ব কি রয়েছে? দেখো ভার্ব রয়েছে হ্যাজ, এটা তো ভার্ব, এবং দেখো এটাও কিন্তু সিঙ্গুলারে আছে, তাহলে আমার ভার্বও কিন্তু ঠিক আছে, তাই তো? তাহলে কি হবে? অপশন ডি মানে নো এরর। ঠিক আছে, বোঝা গেল যে নো এরর কিন্তু হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? কোনো রকম ভুল নেই, কারণ নাউন আমার এটা, নাউন আমার সিঙ্গুলারে আছে, ঠিক আছে, ভার্ব আমার সিঙ্গুলারে আছে, ঠিক আছে। আমি জানি যে মোর দ্যানের পর যে নাউনটা বসবে সেটা সিঙ্গুলার বসে, এবং যে ভার্বটা বসে সেটা কিন্তু সিঙ্গুলার বসে। ঠিক আছে, তাহলে অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার হলো তো প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে দেখো আবারও একটা কিন্তু ভয়েস চেঞ্জ রয়েছে। ঠিক আছে, তো সেন্টেন্স কি রয়েছে? বলছে হ্যাভ ইউ বিটেন হিম, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাই তো? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয়, এদের অ্যাক্টিভ স্ট্রাকচার কীরকম হয় দেখে নাও। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এরকম হয় যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, ঠিক আছে, প্লাস সাবজেক্ট থাকবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকবে মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, এবং প্লাস জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তাই তো? দেখে নাও তোমরা, এখানে হ্যাভ রয়েছে, তারপর ইউ আছে, সাবজেক্ট আছে, ভার্বের দেখো থার্ড ফর্ম রয়েছে, কারণ বিটটা মেন ভার্ব, বিট বিটেন বিটেন, থার্ড ফর্ম রয়েছে মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে, এবং দেন দেখো অবজেক্ট রয়েছে, এবং দেখো সবশেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের ফর্মটা। তো এর প্যাসিভে কীরকম হয়? এর প্যাসিভে হয় এরকম, দেখে নাও একবার। প্যাসিভে কী হবে? প্যাসিভে হয়ে যাবে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, দেন কি হবে? দেন হয়ে যাবে কিন্তু অবজেক্ট, অবজেক্ট প্লাস কি হবে? প্লাস হবে একটা বিন অ্যাড হবে, বিন বি ডবল এন বিন, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক আছে, নেক্সট বসবে বাই, তারপর বসবে সাবজেক্ট, এবং তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু স্ট্রাকচার। তাহলে দেখো এবার আমি অপশন চেক করব। ঠিক আছে, অপশন কীরকম চেক করব? যে হ্যাজ হি বিটেন বাই ইউ, মানে হ্যাজ, হি এর পর হ্যাজ বসে, তা হ্যাজ, ঠিক আছে, হ্যাজ বসেছি। তারপর আমার অবজেক্ট, অবজেক্ট এখানে কি ছিল? হিম, এটা তোমার এখানে অবজেক্ট, আমার এখানে অবজেক্ট কোনটা সেন্টেন্সে? অবজেক্ট এটা, সাবজেক্ট ইউ, এটা সাবজেক্ট, তাই তো? তাহলে দেখো এবার আমার আসবে অবজেক্ট, অবজেক্ট এসেছে, হিমটা হি হিসাবে এসেছে, দেন বিন আসবে, বিন এসেছে, দেন ভার্বের থার্ড ফর্ম বিটেন এসেছে, বাই বাই এসেছে, এবং দেন দেখো সাবজেক্ট, সাবজেক্ট ছিল আমার ইউ, ইউ এসেছে, ইউটা ইউই হয় প্যাসিভে গিয়ে, ইউ আছে, এবং দেন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অপশানে আমার কিন্তু সঠিক উত্তর, প্রথম অপশানে কিন্তু আমি সঠিক উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটা কিন্তু মনে রাখতে হবে। এই স্ট্রাকচারটা যদি মনে থাকে তাহলে কিন্তু প্রত্যেকেই কিন্তু করে নিতে পারবে। নাহলে কী হবে? তোমাকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে, সেই অ্যাসার্টিভটা তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, দেন তোমাকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। ঠিক আছে, অত সব যদি করতে না চাও তো এই স্ট্রাকচারটা মনে রাখবে যে ইন্টারোগেটিভে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হয় প্রথমে হয়তো হ্যাভ থাকবে, না হলে হ্যাজ থাকবে, না হলে হ্যাড থাকবে, যে কোনো একটা থাকবে তিনটের মধ্যে, দেন সাবজেক্ট থাকবে, দেন ভার্বের থার্ড ফর্ম থাকবে, অ্যান্ড দেন অবজেক্ট, এবং দেন জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, সেটার প্যাসিভের রূপটা কি হবে? যে হয়
হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে একটা কিছু বসবে, দেন অবজেক্ট বসবে, দেন বিন বসবে, দেন ভার্বের থার্ড ফর্ম, দেন বাই সাবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন। তো এবার আমার কাজ কি হবে, সেন্টেন্স দেখা, সেন্টেন্স দেখে আমি সাবজেক্ট অবজেক্ট কিন্তু খুঁজে নেব। সাবজেক্ট আমার ইউ, অবজেক্ট হচ্ছে আমার হিম। তো আমার এই হিমটা কিন্তু আমার অবজেক্টটা প্যাসিভে কী হয়ে যাবে, হি হয়ে যাবে। তাহলে আমার প্রথমে দেখো হি মানে ইয়ের সাথে হ্যাজ বসে, হ্যাজ হি, বিন বসবে, বিন বসিয়েছি, ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, বাই বসিয়েছি, এবং সাবজেক্ট ইউটা অ্যাক্টিভে যেটা রয়েছে প্যাসিভে গিয়ে ইউ হয়, ইউ বসিয়েছি, দেন জিজ্ঞাসা চিহ্ন বসিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলছে সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, তো আবারও কিন্তু আমরা সেরকমভাবেই পড়বো। তো ওয়ার্ড কী রয়েছে আমার, ডরমেন্ট। তো ডরমেন্ট মানে কি, ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত বা লুকানো বা অন্তর্নিহিত বলতে পারি। তাহলে এর সিনোনিম কী হতে পারে, ইমপ্লিসিট, IMPLICIT, ইমপ্লিসিট। ঠিক আছে, নেক্সট দেখো ইনহিডেন্ট, ইনহিডেন্ট INHERENT, ইনহিডেন্ট। আর কি হতে পারে, ল্যাটেন্ট, LATENT, ল্যাটেন্ট। এছাড়া দেখো হিডেন বলতে পারি, হিডেন। এটা গেল ডরমেন্টের সিনোনিম। কিন্তু আমার কিন্তু অ্যান্টোনিম জানতে চেয়েছে। ডরমেন্ট মানে কি বললাম, সুপ্ত বা লুকানো। ঠিক আছে, এবার আমি অপশান চেক করি। নেক্সট দেখো ভিজিলেন্ট, ভিজিলেন্ট মানে কি, ভিজিলেন্ট মানে হচ্ছে সজাগ বা সতর্ক, তাই তো। তাই এর সিনোনিম কী হতে পারে, কসিয়াস, CAUTIOUS, কসিয়াস। ঠিক আছে, অবজারভ্যান্ট, OBSERVANT, অবজারভ্যান্ট। আর কি হতে পারে, ওয়াচফুল, ওয়াচফুল, WATCH, ওয়াচফুল, কেয়ারফুল, সতর্ক। ঠিক আছে, এগুলো গেল ভিজিল্যান্টের সিনোনিম। নেক্সট দেখো, নেক্সট রয়েছে অ্যাক্টিভ। দেখো অ্যাক্টিভ মানে কিন্তু সক্রিয়, অ্যাক্টিভ মানে কিন্তু সক্রিয়। দেখো আমি কিন্তু অ্যান্টোনিম পেয়ে গেলাম, ডরম্যান্ট মানে সুপ্ত বা লুকানো, অ্যাক্টিভ মানে কিন্তু সক্রিয়, তাই তো। তো এর সিনোনিম করতে পারে এফেক্টিভ, EFFECTIV, এফেক্টিভ। ঠিক আছে, আর কি হতে পারে, অপারেটিভ, OPERATIV, অপারেটিভ। আর কি হতে পারে অপারেটিভ ছাড়া, ক্যাপেবল, CAPABLE, ক্যাপেবল, ব্রিস্ক, BRISK, ব্রিস্ক। ঠিক আছে, এগুলো গেল অ্যাক্টিভের সিনোনিম। ল্যাটেন্ট মানে তো বললাম লুপ্ত, আর বলার কিছু নেই। অবটিউস, তো অবটিউস মানে হচ্ছে মানে স্থূল বুদ্ধি, বোকা টাইপের। ঠিক আছে, অবটিউস মানে মানে বলতে পারো তুমি মাডি। ঠিক আছে, মাডি, MUDDY, মাডি। আর কি বলতে পারো, ফুল, বোকা। ঠিক আছে, এগুলো বলতে পারো। তাহলে আমার চেয়েছে কি অ্যান্টোনিম। ডরমেন্ট মানে কি বললাম, ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত বা লুকানো। তো অ্যাক্টিভ মানে সক্রিয়, এটা হবে অ্যান্টোনিম। তো অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো আমি আরেকবার তোমাদের ঝালিয়ে নিই। দেখো ডরমেন্ট মানে বললাম লুপ্ত, তার সঙ্গে কি বললাম, ইমপ্লিসিট, ইনহিডেন্ট, ল্যাটেন্ট, হিডেন। ক্লিয়ার? ভিজিলেন্ট মানে সজাগ বা সতর্ক, কসিয়াস, অবজারভেন্ট, ওয়াচফুল, কেয়ারফুল। অ্যাক্টিভ মানে সক্রিয়, এফেক্টিভ, অপারেটিভ, ক্যাপেবল, ব্রিস্ক। এছাড়াও তোমার ল্যাবোরিয়াস, ঠিক আছে, হার্ড ওয়ার্কিং, এসব বলতে পারো অ্যাক্টিভ। ল্যাটেন্ট তো জানো সুপ্ত। অবটিউস মানে ভোঁতাল বা মানে কি বলতে পারো, স্থূল বুদ্ধি সম্পন্ন, বোকা, মাডি, ফুল, এইসব বলতে পারো। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট অফ দ্য ফ্রেজ। ঠিক আছে, নিয়ে ফ্রেজটা কি রয়েছে, কিলিং অফ হিউম্যান বিংস। কারণ এটা হচ্ছে ওয়ান অফ সাবস্টিটিউট থেকে কিন্তু প্রশ্ন। ঠিক আছে, তো কিলিং অফ হিউম্যান বিংস মানে মনুষ্য হত্যা বা নরহত্যা। ঠিক আছে, তো এটাকে কি বলা হবে, বলা হবে হোমিসাইড। ঠিক আছে, হোমিসাইড। ঠিক আছে, এবার যদি তোমাকে বলি কিলিং অফ ওমেন, কিলিং অফ ওমেন মানে হচ্ছে ফেমিসাইড, FEMICID, ফেমিসাইড। ঠিক আছে, যদি তোমাকে এরকম বলা হয় কিলিং অফ কিং মানে হচ্ছে রাজহত্যা, রাজাকে হত্যা মানে রেজিসাইড, REGICID, রেজিসাইড।
ঠিক আছে, প্রত্যেকে লিখে নাও কিন্তু। ক্লিয়ার? এবার দেখো, ওমনি প্রেজেন্ট মানে সর্বত্র বিরাজমান, মানে ওয়ান হু প্রেজেন্ট এভরিওয়্যার। ক্লিয়ার? যে সর্বত্র বিরাজমান, পায়োনিয়ার মানে পথপ্রদর্শক, ওয়ান হু ডাজ সামথিং ফর ফার্স্ট টাইম। প্রথমবারের জন্য কোনো কাজ কেউ করে যেটা, তাকে অনুকরণ করি আমরা চলি, তো তাকে বলা হয় কিন্তু পায়োনিয়ার, পথপ্রদর্শক। যেমন ভাস্কো দা গামা প্রথম জলপথে বাণিজ্য করতে এসেছিল, তো তিনি হচ্ছেন ওই জলপথে রাস্তা আবিষ্কার করার কিন্তু পায়োনিয়ার, তাকে বলা হবে এরকম আর কি, পায়োনিয়ার ব্যক্তি তাকেই বলা হয়। ঠিক আছে, তো দেখো ওমনি প্রেজেন্ট মানে কি বললাম, যে সর্বত্র বিরাজমান, ওয়ান হু প্রেজেন্ট এভরিওয়্যার। হোমিসাইড মানে কি বললাম, কিলিং অফ হিউম্যান বিংস। ফেমিসাইড মানে কি বললাম, কিলিং অফ ওমেন। রেজিসাইড মানে কি বললাম, কিলিং অফ কিং, রাজহত্যা। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। তো ডিয়ার স্টুডেন্টস, এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্কটা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। বলছে দ্য ওল্ড ওমেন ডাইড ড্যাশ পয়জন। ঠিক আছে, তো দেখো এখান থেকে তোমাদের আমি একটা নোট লিখে দিচ্ছি, একটু নোট করে নাও। ডায়ের সাথে কখন কোন প্রিপোজিশন বসে। ঠিক আছে, প্রথমে দেখো ডায়ের সাথে অফ প্রিপোজিশন কখন বসে। ডায়ের সাথে অফ প্রিপোজিশন বসবে যখন কোনো ব্যক্তি কোনো রোগে মারা যাবে। ঠিক আছে, কোনো ধরো ডিজিজে মারা যাবে, তখন হবে কিন্তু ডাই অফ। যেমন ধরো সেন্টেন্সটা লিখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্য ওল্ড ম্যান ডায়েড ড্যাশ ক্যান্সার। তাহলে এখানে কি হবে, ডায়েড অফ। ঠিক আছে, যে সে রোগে মারা গেছে, কী রোগে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে। যখন কোনো রোগে মারা যাবে কোনো ব্যক্তি, তখন ডাই অফ। ঠিক আছে, নেক্সট দেখো, ডায়ের সাথে কখন বাই বসে, যখন কোনো ভায়োলেন্স বা কোনো উইপেনের দ্বারা কিন্তু মারা যাবে ব্যক্তিটা, ভায়োলেন্স বা উইপেন দ্বারা কোনো ব্যক্তি মারা যাবে। ঠিক আছে, যদি তোমাকে বলা হয় দ্য ওল্ড ওমেন ডায়েড বাই দ্য ওয়ার। ঠিক আছে, এরকম সেন্টেন্স থাকলে কিন্তু তখন ডাই বাই হবে। ঠিক আছে, নেক্সট দেখো, ডাই ফ্রম। ডায়ের সাথে কখন ফ্রম বসে, দেখো যখন কোনো কারণে মারা যায়, এরকম করে লিখে রাখো প্রত্যেক, কোনো কারণে যখন মারা যায়। দেখো দ্য পুয়ার ম্যান, ঠিক আছে, ডায়েড ড্যাশ ওভার ওয়ার্ক, মানে ওভার ওয়ার্ক করার জন্য সে মারা গিয়েছে, তাই তো? তাহলে কি হবে, ডাই ফ্রম। ঠিক আছে, নেক্সট দেখো, ডায়ের সাথে আরেকটা প্রিপোজিশন বসে, ডাই ফর। তো ফর কখন বসে, ফর বসে তোমার কোনো কিছুর জন্য, ফর সামথিং, এরকম লিখে রাখো, ফর সামথিং। ঠিক আছে, কোনো কিছুর জন্য মারা যায়, যেমন ধরো দ্য সোলজার, ঠিক আছে, ডায়েড ড্যাশ হিজ কান্ট্রি, মানে সোলজার তার দেশের জন্য প্রাণ দিল, তখন কী হবে, ডাই ফর, মানে ডায়েড ফর। ঠিক আছে, সোলজার তার দেশের জন্য প্রাণ দিল। তো এই ডায়ের যে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডায়ের সঙ্গে একবার অফ বসে, একবার বাই বসে, একবার ফ্রম বসে, একবার ফর বসে। ঠিক আছে, কখন কোনটা বসে একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসার জন্য, প্রত্যেকে ভালোভাবে কিন্তু নোটটা লিখে রাখবে। ঠিক আছে, তো এবার আমি প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে কি রয়েছে, ওই দ্য ওল্ড ওমেন ডায়েড ড্যাশ পয়জন, মানে সে
কোনো কিছু ভায়োলেন্স বা উইপেন পয়জন মানে বিষের দ্বারা সে মারা গিয়েছে, তাহলে কি হবে এখানে ডাইড বাই। ঠিক আছে, মানে অপশনে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার হলো প্রত্যেকের? সে বিষের দ্বারা মরেছে, যদি কোনো রোগে মরতো তাহলে কিন্তু আমার ডাই অফ হয়ে যেত। ঠিক আছে, তাহলে অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হয়েছে 29শে মার্চ থেকে। 29শে মার্চ থেকে আমাদের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, তো যে ব্যাচটাতে তোমরা লাইভ ক্লাস প্লাস চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট প্লাস ফুল মক টেস্ট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। এবং পবিত্র ঈদ উপলক্ষে এই ব্যাচটির কোর্স ফি করা হয়েছে মাত্র 499 টাকা। মাত্র 499 টাকা কিন্তু কোর্স ফি করা রয়েছে, যেটা তোমরা কিন্তু পুরো এক্সাম অবধি গাইডেন্স পাবে। ক্লিয়ার প্রত্যেকের? এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে, এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে গিয়ে জেনে নিতে পারো কোর্স ডিটেলসটা। এছাড়া তোমরা এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।